আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ। নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ। আর আলোচনার বিষয় হচ্ছে উপসর্গ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উপসর্গ। তাহলে জেনে নেই উপসর্গ কি, উপসর্গের শব্দের অর্থ কি। আচ্ছা, উপসর্গ শব্দের অর্থ হচ্ছে উপসৃষ্টি, মানে নতুন নতুন কোনো কিছু সৃষ্টি করা, নতুন কোনো কিছু সৃষ্টি করা। যেমন একটা মূল নদী থেকে অনেকগুলো শাখা নদী, ছোট ছোট নদী হয়। উপসর্গের ক্ষেত্রেও ঠিক সেই অর্থে উপসর্গের অর্থটা গ্রহণ করা হচ্ছে। তাহলে উপসর্গের অর্থ কি জানলাম? উপসর্গের অর্থ হচ্ছে উপসৃষ্টি। উপসর্গের অর্থ উপসৃষ্টি। আচ্ছা, এরপর যাই উপসর্গ কাকে বলে। উপসর্গ কাকে বলে? উপসর্গ বলতে বোঝায় এমন কতগুলো শব্দের অংশ বা শব্দাংশ, অথবা এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ যা অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দের গঠন করে, শব্দের অর্থের সম্প্রসারণ, সংকোচন, পরিবর্তন করে থাকে, তাকে উপসর্গ বলে। উপসর্গ স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। উপসর্গ কখনো স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। তাহলে উপসর্গের কোনো স্বাধীনতা নাই। উপসর্গ অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে থাকে, মানে অন্য শব্দকে সাহায্য করাই হচ্ছে উপসর্গের মূল কাজ। তাহলে উপসর্গ অন্য শব্দকে সাহায্য করে ক্ষান্ত থাকে না। উপসর্গ অন্য শব্দকে সাহায্য করতে গিয়ে আবার নিজেই আবার নতুন আর একটা শব্দের সৃষ্টি করে। তাহলে শাব্দিক অর্থ আমরা দেখেছি যে কি, উপসর্গের অর্থ হচ্ছে উপসৃষ্টি। এই যে একটা শব্দ, মূল শব্দ থেকে নতুন নতুন শব্দের সৃষ্টি করে, এই অর্থে উপসর্গকে বলা হয় উপসৃষ্টি। শাব্দিক অর্থ হচ্ছে উপসৃষ্টি। সংজ্ঞায় আমরা জেনেছি যে উপসর্গ হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণের এমন একটা বিষয় যা স্বাধীনভাবে কোনো অর্থ প্রকাশ করতে পারে না। অর্থ প্রকাশ করতে হলে অন্য শব্দের পূর্বে বসে নতুন একটা শব্দ গঠন করতে হবে, তারপরে অর্থ প্রকাশ করতে হবে। তাহলে উপসর্গ অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করবে, তারপরে নিজে একটা অর্থ প্রকাশ করবে। আদারওয়াইজ উপসর্গ অর্থ প্রকাশ করতে পারে না। এই জন্য উপসর্গকে বলা হয় অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। তোমরা যখন উচ্চ মাধ্যমিকে উঠবে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে যাবে, তখন তোমরা প্রায় প্রশ্নটা কমন পাবে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। অর্থাৎ উপসর্গ নিজে স্বাধীনভাবে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, অন্য অর্থের সাথে দোতনা সৃষ্টি করে, মানে যুক্ত হয়ে তখন নিজে নতুন একটা অর্থ প্রকাশ করতে পারে। এই অর্থে বলা হয় উপসর্গের অর্থবাচকতা নাই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এখন আসে উপসর্গের শ্রেণী বিভাগ। উপসর্গের কত প্রকার আমরা এখানে দেখেছি, বোর্ডে দেখছি উপসর্গ 3টা শ্রেণীতে বিভক্ত। বাংলা ভাষার উপসর্গ 3টি শ্রেণীতে বিভক্ত। একটা বাংলা উপসর্গ, একটা সংস্কৃত উপসর্গ, আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ। এখন বাংলা উপসর্গের মধ্যে আবার 21টা উপসর্গ নির্ধারিত আছে। বাংলা উপসর্গের মধ্যে নির্ধারিত 21টা উপসর্গ নিহিত। এই 21টি উপসর্গ ছাড়া বাংলা ভাষায় অন্য কোনো বাংলা উপসর্গ ব্যবহৃত
হয় নাই বা পাওয়া যায় নাই। আমাদের কোনো ব্যাকরণ বইয়ে এই 21টির বাইরে কোনো উপসর্গ নাই। তাহলে বাংলা 21টি উপসর্গ কি কি? এই উপসর্গ 21টি উপসর্গ আমাদের একটু আয়ত্ত করতে হবে, মনে রাখতে হবে। তাহলে আমরা খুঁজে বের করতে পারবো যে নিচের কোনটি বাংলা উপসর্গ। যখন প্রশ্ন এরকম হবে যে নিচের কোনটি বাংলা উপসর্গ, তখন আমরা সহজেই এটা খুঁজে বের করতে পারবো। তাহলে চলো আমরা এই 21টি উপসর্গ কি, উপসর্গ 21টি জেনে নিই। বাংলা উপসর্গ 21টি উপসর্গের মধ্যে দেখো প্রথমে 1 নম্বরে দেয়া আছে অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, আ। ইতি, উন, কদ, কু, বি, ভর, রাম, স, সা, সু, হা। এই যে 21টি, এই 21টি হচ্ছে বাংলা উপসর্গ। আমাদের মনে রাখতে হবে, অন্যথায় আমরা বাংলা উপসর্গকে চিহ্নিত করতে পারবো না বা খুঁজে বের করতে পারবো না। এখন আসি সংস্কৃত উপসর্গ। দ্বিতীয় নম্বরে আছে সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। তাহলে বাংলা, আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, আমাদের তো স্বাভাবিক একটু জোর থাকাটাই উচিত, তাই মনে হয় না? তাই নয় কি? তাহলে এই অর্থে যদি আমরা মনে রাখার জন্য, সাধারণত মনে রাখার জন্য আমি এই কথাটি সাধারণত আমি বলে থাকি যে বাংলা উপসর্গ 21টি, আর আমাদের জোর বেশি, আমরা বাঙালি। আর সংস্কৃত উপসর্গ অনেক আগে প্রাচীনকালে এখানে ছিল, সেখান থেকে সেই ভাষার কিছু কিছু উপসর্গ বাংলা ভাষার বর্তমান বাংলা ভাষার মধ্যে নেওয়া হয়েছে। সেই উপসর্গগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ। সুতরাং আমরা সংস্কৃত থেকে তুলে এনে আমাদের ভাষার মধ্যে অন্তর্ভুক্ত করেছি, তাই তাদের প্রাধান্য তো দেওয়া যায় না। এজন্য সংস্কৃত উপসর্গ 20টি। সংস্কৃত উপসর্গ 20টি। সংস্কৃত উপসর্গ 20টি কি কি আমরা জেনে নিই। সংস্কৃত 20টি উপসর্গ হচ্ছে প্র, পরা, অপসম, নি, অনু, অব, নির, দুরবি, অধিসু, উৎপত্তি, প্রতিয়তি, অভিয়পি, উপ, আ। এই 20টি হচ্ছে বাংলা উপসর্গ। এই 20টি হচ্ছে সংস্কৃত উপসর্গ। এই সংস্কৃত উপসর্গ আর বাংলা উপসর্গ, এই দুইটি ছাড়া আর যত বাংলা ভাষার যত উপসর্গ আছে সবই হচ্ছে বিদেশি ভাষার উপসর্গ। প্রশ্ন হতে পারে বিদেশি ভাষার উপসর্গ আমাদের বইয়ে থাকবে কেন, আমরা পড়বো কেন, কিভাবে আমাদের বইয়ে আসলো? আমরা তো অনার্য জাতি, আমরা অনার্য জাতি। এই দেশে আর্যগণ এসেছিল বিভিন্ন দেশ থেকে ব্যবসার উদ্দেশ্যে। তো তারা এখানে আসার ফলে তাদের কাছ থেকে কিছু কিছু ভাষা আমরা আয়ত্ত করে ফেলেছি, যে ভাষাগুলো আমরা আর ভুলতে পারিনি, আর এই ভাষাগুলো আমাদের কাছে অনেক সহজ মনে হয়েছে। সেই ভাষা থেকে সেই ভাষা থেকে সেই অনার্য মানে বৈদেশিক যারা ব্যবসার উদ্দেশ্যে এখানে আসছিল, বণিক বা বিভিন্ন কারণে এখানে আসছিল, আসার ফলে তাদের ভাষার কিছু কিছু শব্দের অংশ বাংলা ভাষার শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এখনো বাংলা ভাষার মধ্যে ব্যবহৃত হচ্ছে। সেই উপসর্গগুলো হচ্ছে বিদেশি উপসর্গ। তাহলে বিদেশি উপসর্গের মধ্যে আরবি উপসর্গ, ফার্সি উপসর্গ, ইংরেজি উপসর্গ, আর একটা হচ্ছে হিন্দি উপসর্গ। এই কয়েকটি উপসর্গ বিদেশি ভাষা থেকে প্রধান উপসর্গ হিসেবে বাংলা ভাষার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে আরবি উপসর্গ আমাদের বইয়ে নির্ধারিত করে দেয়া আছে, ওই কয়েকটি আরবি উপসর্গ পড়লেই আমরা জানবো। যেমন এখানে দেয়া আছে আম, খাস, লা, বাজে, গড় আর খয়ের। এই কয়টি হচ্ছে আরবি উপসর্গ। এরপরে আছে ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ আমরা দেখি কার, দার, না, নিম, ফি, বদ, বে, বর, বকম। এই 10টি হচ্ছে ফার্সি উপসর্গ। এই 10টি আর আরবি উপসর্গ আছে এখানে 6টি। এই 16টি মনে রাখতে পারলে আরবি আর ফার্সি উপসর্গ আমরা
নির্ধারণ করতে পারবো। তারপরে আসি ইংরেজি উপসর্গ। ফুল, হাফ, হেড, সাপ। 4টি উপসর্গই আমাদের নবম ও দশম শ্রেণীর বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত। এই 4টি উপসর্গই ইংরেজি উপসর্গ থেকে প্রশ্ন বিগত বছর আমরা দেখেছি, এই 4টি থেকেই এসেছে। আশা করি এই 4টি মনে রাখলেই তোমরা পারবে। এখন এক বাংলা আর সংস্কৃত উপসর্গের মধ্যে থেকে একটা কমন একটা বিষয়, একটা উপসর্গ আছে যে উপসর্গগুলো প্রায় প্রতি বছরে রিপিট করে, 1 বছর পর পরে রিপিট হয় প্রশ্নটা, যে বাংলা উপসর্গ আর সংস্কৃত উপসর্গের মধ্যে দুইটার মধ্যে সিমিলারিটি, মিল আছে কয়টি উপসর্গের মধ্যে? তাহলে দুইটা বাংলা আর সংস্কৃতের মধ্যে 4টি উপসর্গ মিল পাওয়া যায়, 4টি উপসর্গ মিল আছে। এই 4টি উপসর্গ আমাদের মেমোরাইজ করতে হবে, মনে রাখতে হবে। 4টি উপসর্গ হচ্ছে স্বরে আ, সু, দন্ত স্বরে সু, পয়ের শিকারে বি, আর দন্ত নয়ের শিকারে নি। আ, সু, বি আর নি, এই 4টি উপসর্গ আমরা দেখি বাংলা আর সংস্কৃত দুই জায়গায় আছে, কমন। এখন আসি আমরা উপসর্গ শাব্দিক অর্থ কি জেনে নিলাম, উপসর্গ কাকে বলে জেনে নিলাম, উপসর্গের শ্রেণী বিভাগ জেনে নিলাম, বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ কয়টি জেনে নিলাম। এখন আসি উপসর্গের কাজ কি, কেন আমরা উপসর্গ পড়ব, উপসর্গ আমাদের কেন দরকার। আমরা উপসর্গের সংজ্ঞায় বলেছি যে অব্যয়সূচক কতগুলো শব্দের অংশ যা স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না বা স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, অন্য শব্দের সাথে ব্যবহৃত হয়ে নতুন শব্দের গঠন করে, শব্দের অর্থের কি বলেছি, অর্থের সংকোচন করে, অর্থের সম্প্রসারণ করে, অর্থের পরিবর্তন করে, আর একটা হচ্ছে অর্থের পূর্ণতা দান করে। এই 5টি উপসর্গের কাজ। তাহলে কি হলো, সংজ্ঞার মধ্যেই আমরা উপসর্গের কাজগুলো পেয়ে গেলাম। উপসর্গের প্রথম কাজ কি, নতুন শব্দের সৃষ্টি করা। দ্বিতীয়টা কি, উপসর্গের দ্বিতীয় কাজ হচ্ছে শব্দের অর্থের সংকোচন করা। তৃতীয় কাজ কি, শব্দের অর্থের সংকোচন করা। চতুর্থ কাজ কি, শব্দের অর্থের পূর্ণতা দান করা, আর একটা হচ্ছে অর্থের পরিবর্তন করা। এই 5টি উদ্দেশ্যকে আয়ত্ত করতে হলে বা এই 5টি উদ্দেশ্যকে আমাদের বাস্তবায়ন করতে হলে আমাদের অবশ্যই উপসর্গ জানতে হবে। এখন আসি উপসর্গের সাহায্যে কিভাবে শব্দ গঠন করা যায়। উপসর্গের সাহায্যে আমরা কিভাবে শব্দ গঠন করতে পারি। বাংলা উপসর্গের মধ্যে আমরা দেখেছি যে কাজ একটা শব্দ, কাজের পূর্বে যদি আমরা একটা অযোগ করে দেই তাহলে নতুন একটা শব্দ গঠন করে। নতুন শব্দটার অর্থ হচ্ছে অকাজ, মানে ভালো কোনো কিছু না, ভালো কাজের বিপরীত, যেটা ভুল কাজ, যেটা সঠিক কাজ। তাহলে একটা নতুন শব্দ, আগে ছিল কাজ, এখন একটা নতুন শব্দ সৃষ্টি করলো, অর্থের কি করলো, বৃদ্ধি করলো। তাহলে উপসর্গের কাজ কি, অর্থের, আমরা কাজের মধ্যে দেখেছি অর্থের সম্প্রসারণ করা, অর্থের বৃদ্ধি করা। তাহলে এই যে উপসর্গের সাহায্যে কিভাবে শব্দ গঠন করা যায় এটা আমরা এখানে শিখলাম। এখন দেখো, এই উপসর্গের সাহায্যে শব্দ গঠন আমরা শিখলাম, কিন্তু পরীক্ষা আসবে নিচের 4টি শব্দ দেয়া থাকবে, নিচের কোন শব্দটি বা নিচের কোনটি বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ। যদি আমরা ওই বাংলা 21টি উপসর্গ মনে রাখতে পারি, যদি আমরা মুখস্থ রাখতে পারি, মেমোরাইজ করতে পারি, তাহলে সহজেই আমরা খুঁজে নিতে পারবো যে 4টির মধ্যে কোনটি বাংলা উপসর্গ। যেমন এরকম যদি থাকে নিরাকার, নিরাকার শব্দটি কোন উপসর্গে যোগে গঠিত? তাহলে দেখো
নয় সেকারে নি। নি কিন্তু বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, দুই উপসর্গের মধ্যেই কমন একটা শব্দ, দুই উপসর্গে কমন একটা অব্যয়সূচক শব্দাংশ। সুতরাং আমরা বলতে পারি এটা সংস্কৃত উপসর্গ যোগে গঠিত হতে পারে, বাংলা উপসর্গ যোগে গঠিত হতে পারে। আবার যদি আসে যে প্রহার, প্রহার শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত, তাহলে আমরা ঠিক সেম একইভাবে প্রথম উপসর্গটাকে আলাদা করব। উপসর্গটাকে আলাদা করে দেখব যে পুরো কোন উপসর্গের মধ্যে আছে, বাংলা নাকি সংস্কৃত না ফার্সি নাকি আরবি। তাহলে আমরা দেখি পুরো সংস্কৃত উপসর্গের মধ্যে আছে, তাহলে প্রহার শব্দটি সংস্কৃত উপসর্গ যোগে গঠিত শব্দ। যদি থাকে আম যোগ দরবার, আম দরবার, তাহলে শব্দটা হবে আম দরবার। আম দরবার শব্দটি কোন ভাষার উপসর্গ যোগে গঠিত শব্দ? আমরা আরবি শব্দ উপসর্গগুলো আবার মেমোরাইজ করব, মনে রাখার চেষ্টা করব, আবার আমরা সেটাকে আবার স্মরণ করব, তখনই আমরা এই আম দরবার শব্দটা কোন ভাষার উপসর্গ যোগে গঠিত সহজেই নির্ণয় করতে পারবো। আম দরবার আমরা পড়েছি যে আম খাস লা বাজে গড় খয়ের, আম খাস লা বাজে গড় খয়ের, এই 6টি উপসর্গ আমরা পড়েছিলাম আরবি উপসর্গ। তাহলে দেখলাম যে সেই আরবি উপসর্গের প্রথম শব্দটি অব্যয়সূচক শব্দাংশটি আম আরবি উপসর্গের থেকে এসেছে, সুতরাং আম দরবার শব্দটি আরবি উপসর্গ যোগে গঠিত একটা শব্দ। আবার যদি আমি লিখি কারখানা, কারখানা, প্রশ্ন হয় কারখানা দিয়ে এমন, কারখানা শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত শব্দ? তাহলে ঠিক সেম, আগে আমরা উপসর্গটা আলাদা করব, শব্দটাকে ভেঙে লিখব বা শব্দটাকে মনে মনে আলাদা করে নিব, তারপরে আমরা স্মরণ করব আবার যে বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ কোন উপসর্গ। তাহলে দেখলাম যে বাংলা উপসর্গের মধ্যে কার নাই, সংস্কৃত উপসর্গের মধ্যেও কার অব্যয়সূচক শব্দাংশটি নাই। তারপর আমরা দেখব যে আরবি উপসর্গের মধ্যে আছে কিনা, দেখলাম যে আরবি উপসর্গের মধ্যেও নাই। তারপরে আমরা সংস্কৃত উপসর্গগুলো আবার স্মরণ করব, কার, দার, না, নিম, ফি, পদ, বে, বর, ব, কম। সেখানে প্রথমেই আমরা দেখি যে কার অব্যয়সূচক শব্দাংশটি ফার্সি উপসর্গের মধ্যে নিহিত। সুতরাং আমরা সহজে এটা নির্ণয় করতে পারবো যে এটা একটা ফার্সি উপসর্গ যোগে গঠিত শব্দ। এই হলো উপসর্গের সাহায্যে কিভাবে শব্দ গঠন করা হয়, এটা আমরা জেনে নিলাম। এখন আমরা জানবো যে যে উপসর্গ যোগে গঠিত শব্দটি কোথায় কি অর্থে ব্যবহৃত হয়। এই বিষয়টাও আমাদের বারবার মনে পড়তে হবে, পড়ার মাধ্যমে আমাদের মনে রাখতে হবে। এই বিষয়টি বোঝার তেমন কোনো কিছু এর মধ্যে নাই, শুধু আমাদের মেমোরাইজ করা, বারবার পড়ে বারবার রিভিশন দিয়ে বিষয়টা মনে রাখাটাই হলো মূল কাজ। যেমন যদি অঝরে, অঝরে শব্দটি কি অর্থে ব্যবহৃত, অঝরে শব্দটি কি অর্থে ব্যবহৃত, যদি এমন প্রশ্ন আসে অঝরে শব্দটি কি অর্থে ব্যবহৃত, এই ক্ষেত্রে আমি উপসর্গটি আলাদা করব। উপসর্গটি আলাদা করার পরে এই অঝরে শব্দের প্রশ্ন হয় অঝরে শব্দের কি অর্থে ব্যবহৃত, অথবা অঝরে শব্দের উপসর্গটি কি অর্থে ব্যবহৃত। তাহলে অঝরে বৃষ্টি হচ্ছে, অঝরে মানে কি ক্রমাগত বৃষ্টি হচ্ছে, মানে একের পর বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, আমরা ঘর থেকে বের হতে পারিনি, কোথাও যেতে পারিনি, বন্ধুর সাথে দেখা করতে পারিনি। এই যে অবিরাম বৃষ্টি, আষাঢ় মাসে যে বৃষ্টি হয়ে থাকে, এই যে এখনই আষাঢ় মাস, এখন দেখো যে বাইরে মেঘাচ্ছন্ন, আজকেই সারাদিন সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, দুপুরে একটু
বিরতি দিয়ে আবার কন্টিনিউয়াসলি এখন বৃষ্টি চলছে তো চলছে। এই যে কন্টিনিউয়াসলি চলতে থাকা, এটাই হচ্ছে কি অঝরে বৃষ্টি নেওয়া। তাহলে অঝরে কি অর্থে ব্যবহৃত হতে পারে? ক্রমাগত, আস্তে আস্তে চলছে, এজন্য এটা হতে পারে ক্রমাগত অর্থে ব্যবহৃত। আবার যদি এরকম আর একটা শব্দ দেখি আমি, যে কদবেল, কদবেল শব্দের কদবেল শব্দের কদ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত? এখন বেল, মূল একটা বেল আছে অনেক, যেটা খেতে অনেক মিষ্টি, অনেক সুস্বাদু, আবার ওটা আমাদের এক ধরনের রোগের পথ্য হিসাবেও ব্যবহৃত হয়। যখন আমরা পেটের পীড়ায় ভুগি, যখন আমাদের আমাশা হয়, তখন সাধারণত আমরা এই বেলের শরবত, অনেক গরম পড়লে তখন আমরা বেলের শরবতটা খেয়ে থাকি। তাহলে একটা বেল তো আমাদের মূল একটা বেল আছে, সেখান থেকে আবার আর একটা বেল, কদবেল, তাহলে ছোট আর একটা বেল, আবার সেটা খেতে সুস্বাদু না, মিষ্টি না, কিন্তু সেটা খেতে হলো টক। তাহলে এই যে দেখো, যে মূল একটা বেল আছে, আবার সেখানে সেই বেলটা ছাড়া আবার আর একটা ছোট একটা বেল, সেটা খেতে সুস্বাদু না, মিষ্টি না, স্বাদটাই অন্যরকম। তাহলে এই যে বেলটা, ওই বেলটাকে বলা হয় কি? কদবেল। তাহলে মূল বেল না, এজন্য এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিন্দিত অর্থে। মূল বেলটাকে নিন্দা করার অর্থে এই বেল শব্দের আগে কদ শব্দটি ব্যবহৃত হয়েছে। মূলত বেলটাকে নিন্দা করার জন্য কদ শব্দটি ব্যবহৃত হয়েছে। এজন্যই এটা প্রশ্ন হয় এরকম, যে নিচের বেল শব্দটির কদবেল শব্দটির কদ কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিন্দা অর্থে ব্যবহৃত হয়েছে। এগুলো যদি আমরা বারবার অনুশীলন করি, অনুশীলনের মাধ্যমে আমরা এগুলো মনে রাখতে পারবো। সহজেই উপসর্গ থেকে আমরা পরিপূর্ণ নাম্বার পাবো, বা সহজেই আমরা উপসর্গের পরিপূর্ণ নাম্বার পেতে পারি যদি আমরা এই বিষয়গুলো বারবার একটু অনুশীলন করি। আশা করি তোমরা উপসর্গ সম্পর্কে তোমাদের কিছুটা হলেও ধারণা হয়েছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।